হুম আমরা ফিরে এলাম ক্লাস 11-এর গ্র্যাভিটেশন বা মহাকর্ষের পর জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার মানে পদার্থের সাধারণ ধর্ম এই অংশের মধ্যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা ধর্ম নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আজকে ফার্স্ট পিরিয়ড, তো আশা করব এই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা অধ্যায় দুটো পিরিয়ডে শেষ হবে। তো আজকে প্রথম ক্লাস, আজকে আমরা একটু কনসেপ্ট তৈরি করবো, মানে ধারণা তৈরি করব যে স্থিতিস্থাপকতা ব্যাপারটা কি। হয়তো অনেকে তোমরা ক্লাস 9-এর সিলেবাসে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা পড়েছো, তো সেখানে যে ব্যাপারটা ছিল মূল ব্যাপারটা সেটাই থাকবে। এখানে হয়তো আরো কিছু কনসেপ্ট একটু বাড়বে এই ব্যাপার। তো প্রথমত এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এই যে প্রপার্টি, এটার সম্পর্কে একটু বলি। তো আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো আমাকে কেউ মারতে আসছে, অর্থাৎ আঘাত করতে আসছে, বা আমি বুঝতে পারছি যে আমাকে কেউ মেরে আমার হাতটা ভাঙতে এসছে। এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে আমি কি করব না, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা ধর্ম বা প্রপার্টি দিয়ে কি করবে, প্রথমে আটকানোর চেষ্টা করবে। এটা স্বাভাবিক। কেউ বলবে না যে আমাকে মারতে এসছে মেরে দাও, বা আমার হাতটা কাটতে এসছো কেটে নাও, ভাঙতে এসছো ভেঙে দাও, এই ব্যাপারটা নয়। কিন্তু প্রত্যেকেই আটকানোর চেষ্টা করবে। তাহলে একটা ধর্ম প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে যে বাইরের যে প্রভাব বা যে বলের দ্বারা, অর্থাৎ এক্সটার্নাল যে ফোর্সের দ্বারা কোনো কিছু ডিফরমেশন মানে বিকৃতি, মানে আমার যে আকৃতির পরিবর্তন করতে আসছে তাকে বাধা দেওয়া। এই প্রপার্টিটা কিন্তু একটা পদার্থেরও থাকবে, মানে ম্যাটারেরও থাকবে। অর্থাৎ যে কোনো সাবস্টেন্সের এমন একটা প্রপার্টি থাকবে যে প্রপার্টির সাহায্যে আমরা বুঝতে পারবো যে ওই সাবস্টেন্সের উপর যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ ওই পদার্থের উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তাহলে ওই ম্যাটার বা ওই সাবস্টেন্স চাইবে সেই বলের দরুন যে ডিফরমেশন বা যে বিকৃতি ঘটবে সেই বিকৃতি ঘটাকে রোধ করতে, অর্থাৎ বিকৃতি যে ঘটে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে সেটাকে আটকাতে। এটা কিন্তু প্রত্যেকটা ম্যাটার চাইবে বা প্রত্যেকটা পদার্থই কিন্তু চাইবে। এরপর যদি দেখা যায় এই রকম যে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই হলো, ওই ম্যাটার বা ওই সাবস্টেন্স চাইলো তার নিজস্ব ধর্ম দিয়ে তাকে আটকাতে, অর্থাৎ বাধা দিতে, তারপরেও আমি ধরলাম যে আমার হাতটা ভেঙে গেল, তার মানে ডিফরমেশন হয়েছে, একটা বিকৃতি ঘটে গেছে। বা আমাকে এমন মারলো আমার হাতটা একটু ফুলে গেল, অর্থাৎ এইটা হাতের একটা বিকৃতি বা ডিফরমেশন হয়েছে। তো তখন আমার মধ্যে এমন একটা প্রপার্টি আছে যে চাইবে আবার হাতটা সেরে উঠুক, অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে পেতে চাইবে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম, যে ইলাস্টিসিটি মানে হলো কোনো একটা ম্যাটারের বা কোনো একটা সাবস্টেন্সের দুটো প্রপার্টি। এক হচ্ছে যে বাধা দেওয়া, অর্থাৎ অপোজ করবে, বাই রিয়াকশন ফোর্স, অর্থাৎ ওর মধ্যে প্রতিক্রিয়া বল তৈরি করে বাধা দিতে চাইবে। 2 নম্বর হচ্ছে বিকৃতি হ্রাস করে পূর্বের আকার ফিরে পাওয়া। টু regain its original shape। তার এই দুটো প্রপার্টি প্রত্যেকটা ম্যাটারের কিন্তু আছে, কম বেশি প্রত্যেকেরই আছে, যে কোনো ম্যাটারেই থাকবে। সেই প্রপার্টির নাম হলো ইলাস্টিসিটি।
তাহলে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হলো এমন একটা প্রপার্টি যার দ্বারা কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা এক্সটার্নাল ফোর্স দিয়ে যখন কোনো একটা মেটেরিয়ালের ডিফরমেশন ঘটাতে চাইবে তখন ওই মেটেরিয়াল কি করবে, একটা রিয়াকশন ফোর্স তৈরি করে, মানে ভেতরে একটা প্রতিক্রিয়া বল তৈরি করে তাকে বাধা দিতে চাইবে। এবং যদি কোনো ওর বিকৃতি ঘটেই যায়, মানে ডিফরমেশন যদি হয়েই যায়, তাহলে ওই বস্তু বা ওই ম্যাটার বা ওই পদার্থ চাইবে আবার পূর্বের আকার ফিরে পেতে, অর্থাৎ টু রিগেন ইটস অরিজিনাল শেপ। দিস প্রপার্টি মানে সেই ধর্মের নাম হলো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এখন এই ইলাস্টিসিটির প্রশ্ন উঠলেই আমাদের মাথার মধ্যে আসে যে রবার ও ইস্পাত, অর্থাৎ রাবার অ্যান্ড স্টিল, এদের মধ্যে কার ইলাস্টিসিটি বেশি? তো এমনিতে আমরা একটা ভুল বলে থাকি, কিরকম না, অনেকেই আমরা রাবারকে বলে থাকি ইলাস্টিক, অর্থাৎ রাবারটা খুব সহজে আমরা এক্সটেন্ড করতে পারি বলে আমরা এটাকে ইলাস্টিক বলে থাকি। কিন্তু কনসেপ্টটা ওটা নয়। কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে ইলাস্টিসিটি প্রপার্টির এই ডেফিনেশন যেটা আমরা আলোচনা করলাম সেটা দিয়ে ভাবতে হবে। তো ভাবতে হবে কিরকম, যদি তোমাকে একটা রাবার দিয়ে দেওয়া হয় আর একটা ইস্পাত দিয়ে দেওয়া হয়, মানে একটা স্টিল দিয়ে দেওয়া হয়, এবার বললো যে এই দুটো শেপ চেঞ্জ করো, মানে দুটোর ডিফরমেশন ঘটাও, তখন তুমি কি করবে? দুটোর উপর ফোর্স দেবে। তাহলে তুমি কোনটা শেপ সহজে চেঞ্জ করতে পারবে? স্বাভাবিকভাবে তোমাদের কাছ থেকে উত্তর আসবে কি রাবার। আমাকেও যদি দেয় তাহলে আমি রাবারের শেপটা খুব ইজিলি চেঞ্জ করতে পারি। এখান থেকে বোঝা যায় যে তাহলে রাবারের শেপ যেহেতু আমি খুব ইজিলি চেঞ্জ করছি, মানে খুব সহজে চেঞ্জ করতে পারছি, তাহলে রাবারের মধ্যে প্রতিক্রিয়া বল সৃষ্টি করার ক্ষমতা কম বা সৃষ্টি করার ধর্ম কম, অর্থাৎ রাবারের ইলাস্টিসিটি কম। তাহলে আমরা যদি একই পরিমাণ বল রাবার এবং ইস্পাতের উপর প্রয়োগ করি, যেহেতু রাবার খুব সহজেই পরিবর্তিত হয় বা রাবারের আকারটা সহজে পরিবর্তিত হয়, সেই জন্য আমরা বলবো যে ইস্পাতের আকৃতি পরিবর্তন করতে গেলে আমাকে বেশি বল দিতে হয়। বেশি বল দিতে হচ্ছে কেন? না, ইস্পাত বেশি পরিমাণ বাধা বল দেয়, তাহলে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। আর রাবারের আমি আকৃতির পরিবর্তন খুব সহজে করে ফেলতে পারি, তাহলে রাবার খুব কম বাধা দিচ্ছে, সেই জন্য রাবার কম স্থিতিস্থাপক। তাহলে রাবার এবং ইস্পাতের মধ্যে স্থিতিস্থাপকতা, অর্থাৎ রাবার এন্ড স্টিলের মধ্যে ইলাস্টিসিটি প্রপার্টি স্টিলের ক্ষেত্রে অনেক বেশি, রাবারের থেকে স্টিলের ক্ষেত্রে অনেক বেশি। তাহলে রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। এটা যে কোনো বই থেকে ব্যাখ্যাটা পড়ে রেডি রেখে দেবে, আর ইলাস্টিসিটির ডেফিনেশনটাও কিন্তু যে কোনো একটা বই ফলো করে রেডি রাখবে। এবার আমরা এই ইলাস্টিসিটি বুঝতে গেলে আমাদেরকে কতগুলো টার্ম জানতে হয়। কিরকম? একটা একটা করে আসছে। প্রথমে আসছে ইলাস্টিক লিমিট। অর্থাৎ বাংলা করলে হয় স্থিতিস্থাপক সীমা। এই সীমা ব্যাপারটা কি? আমি আবার যদি সে এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে যে ধরো তুমি আমার হাত ভাঙতে এসছো, এটা তোমার টার্গেট। তাহলে তুমি আমাকে এমন একটা ফোর্স দিলে আমার হাতটা ভাঙলো না, আবার এমন একটা ফোর্স দিলে হাতটা ভেঙে গেল। অর্থাৎ তুমি যদি আমাকে একটা ছোট লাঠি দিয়ে মেরে দেখো তখন কিন্তু আমার হাতটা ভাঙলো না, একটা মোটা রড দিয়ে খুব জোরে আঘাত করলে হাতটা ভেঙে গেল। অর্থাৎ আমার হাতের ইলাস্টিক প্রপার্টির উপর ডিপেন্ড করবে যে কতটা ফোর্স দরকার এটাকে ভাঙার জন্য। অথবা এমনটা হতে পারে যে ভাঙলো না অথচ ফুলে গেল, তো সেটাও তো একটা ডিফরমেশন, অর্থাৎ বিকৃতি। তাহলে এখন ইলাস্টিক লিমিটটা কি? না, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই হবে, মানে বাইরে থেকে বল দেওয়া হবে, কিন্তু কোন রকম কোনো ডিফরমেশন হবে না, বা যদিও ডিফরমেশন হয়ে যায় বলটা সরিয়ে নিলে আবার সে আগের শেপ পেয়ে যাবে। অর্থাৎ ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা হলো বাহ্যিক প্রযুক্ত বলের সেই সীমা, মানে অ্যাপ্লাইড ফোর্সের সেই লিমিট, যে লিমিট পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করলে ওর ডিফরমেশন হবে, কিন্তু ফোর্স সরিয়ে নিলে আবার আগের অবস্থা পুরোপুরি ফিরে পাবে। অর্থাৎ এই লিমিট পর্যন্ত যদি আমরা বাইরের বল প্রয়োগ করি বা বাইরের ফোর্স আমরা অ্যাপ্লাই করি,
তাহলে কোনো বস্তুর বিকৃতি হতে পারে, কিন্তু ওই লিমিটের মধ্যেই যেহেতু বলটা প্রয়োগ করা হয়েছে, সেই বল সরিয়ে নিলে আবার আগের অবস্থা ফিরে পাবে। এটাকেই বলবো ইলাস্টিক লিমিট। এটা কিন্তু প্রত্যেকটা মেটেরিয়ালেরই আছে, কিন্তু কম বেশি। প্রত্যেকটা মেটেরিয়ালের এই লিমিটটা কিন্তু আলাদা আলাদা করে ভ্যারি করে, এটা মাথায় রাখতে হবে। এবার আসছি ইলাস্টিক বডি। তাহলে আগের ডেফিনেশন অনুযায়ী, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার যে শর্ত অনুযায়ী, তাহলে প্রত্যেকটা বস্তুর একটা লিমিট থাকবে। সেই লিমিটের মধ্যে তার উপর বল প্রয়োগ করলে বিকৃতি ঘটলো, আবার বল সরিয়ে নিলে আগের অবস্থা ফিরে পেল। এটা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে থাকবে। ওই লিমিটের মধ্যে বস্তুকে তখন বলবো আমরা ইলাস্টিক বডি। অর্থাৎ যে কোনো বস্তু যদি ইলাস্টিসিটি প্রপার্টি দেখায়, অর্থাৎ স্থিতিস্থাপকতা ধর্ম যদি দেখায়, তাকে আমরা বলবো ইলাস্টিক বডি। তো ইলাস্টিক বডি বললে আমরা কিন্তু মেনলি যেটা বুঝবো যে পারফেক্টলি ইলাস্টিক বডি। পারফেক্টলি ইলাস্টিক বডি কিরকম না, এটা এমন একটা বডি যার উপর আমি ওই ইলাস্টিক লিমিটের মধ্যে ফোর্স দেব, অর্থাৎ বাহ্যিক যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমি বল প্রয়োগ করব, ওর পরিবর্তন ঘটবে, আবার বল সরিয়ে নিলেও আগের অবস্থা ফিরে পাবে। এটা কিন্তু সার্টেন একটা লিমিট পর্যন্ত হবে। তো সেই পারফেক্টলি ইলাস্টিক বডি প্রত্যেকটা বস্তুই হবে, কিন্তু একটা লিমিটের পর। যে কোনো লিমিটের জন্য কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়। অর্থাৎ আমরা 100% ইলাস্টিক বডি পাবো না দুনিয়াতে। এটা একটা আইডিয়াল কেস, এটা একটা আদর্শ ক্ষেত্র। মানে আমাকে যদি বলে যে পারফেক্টলি ইলাস্টিক বডির এক্সাম্পল দিতে, আমি এটা দিতে পারবো না। কারণ আমি বাইরে থেকে বল প্রয়োগ করব, ওর বিকৃতি হবে, বল সরিয়ে নিলে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে। এই রকম বডি কিন্তু আমি কোথাও পাবো না। এটা একটা আইডিয়াল কেস। তাহলে আমি যেটা পাবো সেটা কিন্তু ইলাস্টিক বডিটা পাবো, তাও সার্টেন একটা লিমিটের মধ্যে, ইলাস্টিক লিমিটের মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আইডিয়াল কেস হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু আমি কোথাও পাচ্ছি না। এটা থিওরিতেই আমরা পড়বো যে বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটবে, বল সরিয়ে নিলে পুরোপুরি সম্পূর্ণ আগের অবস্থা ফিরে পাবে। এইরকম কিন্তু ঘটনা বা পারফেক্টলি ইলাস্টিক বডির এক্সাম্পল আমরা বাস্তবে পাবো না। আমরা যেগুলো পাবো ইলাস্টিক বডি পাবো, মানে বস্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে তার স্থিতিস্থাপকতা ধর্ম দেখাবে, এটাই আমরা পাবো। এরপর আমরা আসছি পার্সিয়ালি ইলাস্টিক বডি। অর্থাৎ নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে পার্সিয়ালি অর্থাৎ আংশিক। এখন সেই আংশিক কতটা এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তাহলে আমরা যত বস্তু বাস্তবে দেখছি তারা কিন্তু প্রত্যেকেই পার্সিয়ালি ইলাস্টিক, অর্থাৎ আংশিক স্থিতিস্থাপক বস্তু। এর মানে হলো যে বাইরে থেকে ফোর্স দিলে ওর মধ্যে একটা বিকৃতি ঘটবে, কিন্তু ফোর্সটা সরিয়ে নিলে সে একটা পার্সিয়াল পার্ট বা একটা আংশিক ফিরে পেল। অর্থাৎ আমি ধরলাম যে কোনো একটা লম্বা তারের উপর বল প্রয়োগ করলে সেই তারের হয়তো দৈর্ঘ্য বৃদ্ধি হলো 5 সেন্টিমিটার, এমনি আন্দাজে একটা বলছি। যখন এই ফোর্সটা সরিয়ে নেব বা বলটা যখন সরিয়ে নেব, তখন হয়তো দেখা গেল ও ফিরে পেল 3 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার ও আর আগের অবস্থায় ফিরে পেতে পারেনি। অর্থাৎ 2 সেন্টিমিটার তার পার্মানেন্ট ডিফরমেশন, মানে তার স্থায়ী বিকৃতি রয়ে যাচ্ছে, এই ব্যাপারটা। অর্থাৎ পার্সিয়ালির ক্ষেত্রে হবে যে কোনো একটা বস্তুর ওপর বা কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর ওপর বাইরের বল প্রয়োগ করলেও বিকৃতি ঘটবে, কিন্তু বল সরিয়ে নিলেও আংশিক ফিরে পাবে, আংশিক ফিরে পাবে না। এটাকেই বলবো পার্সিয়ালি ইলাস্টিক বডি। তো এই রকম বস্তুর উদাহরণ যে কোনো কিছুই আমরা বলতে পারি। তারপরের অংশে আসছি পারফেক্টলি প্লাস্টিক বডি। এটারও কিন্তু এক্সাম্পল পাওয়া খুব কঠিন। পারফেক্টলি ব্যাপারটাই কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে কেউ আমরা পারফেক্ট নয়। যেরকম কোনো একটা হিউম্যান বডি বা কোনো একজন মানুষ সে 100% পারফেক্ট নয়, সেরকম কোনো বডিরও কিন্তু কোনো পারফেক্ট যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকতে পারে না। এই যে পারফেক্টলি প্লাস্টিক বডি হলো যে কোনো একটা বডির উপর বাইরের ফোর্স অ্যাপ্লাই হলো বা বাইরে থেকে বল প্রযুক্ত করা হলো, ওই বস্তুর
আকৃতির পরিবর্তন হলো, মানে বিকৃতি ঘটলো, বল সরিয়ে নিলাম, অর্থাৎ ফোর্সটা সরিয়ে নেওয়া হলো, বাইরের ফোর্সটা, এক্সটার্নাল ফোর্সটা, যেমন ডিফরমেশন হয়েছিল তেমনই রয়ে গেল, অর্থাৎ স্থায়ী বিকৃতি থেকে গেল। এটাও কিন্তু সম্ভব না, কিছুটা হলেও কিন্তু ও রিগেন করবে, অর্থাৎ আগের অবস্থা ফিরে পাবে। তাহলে এই পারফেক্টলি যে প্লাস্টিক বডি বা পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, এটাও কিন্তু বাস্তবে নেই। তবুও আমরা কাদামাটির ডেলাকে কিছুটা আমরা ধরতে পারি, যে বাইরে থেকে ফোর্স দিলাম, ওর আকৃতির পরিবর্তন হয়ে গেল, ফোর্সটা সরিয়ে নিলাম, ও ওই রকমই থেকে গেল। এটা কিন্তু কিছুটা ধরা যেতে পারে, 100% নয়। মানে আমরা ওটাকে বলতে পারি যে অলমোস্ট বা প্রায় বা নিয়ার অ্যাবাউট এইরকম টার্ম ইউজ করে আমরা বলতে পারি যে মাড বা কাদামাটির ডেলা। তারপর এবার আসছি পারফেক্টলি রিজিড বডি। এটা আমরা কিন্তু রিজিড বডি মোশনের ক্ষেত্রে পড়েছিলাম এই আগের চ্যাপ্টারে। তো আগের নয়, মানে গ্র্যাভিটেশনের আগের চ্যাপ্টারে পারফেক্টলি রিজিড বডিতে কি বলা ছিল, যে কোনো একটা বডি যার উপর আমি এক্সটার্নাল ফোর্স দেব, ওই বডির কোনো একটা পার্টিকেল অন্য পার্টিকেল থেকে ডিসপ্লেসড হবে না, অর্থাৎ যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স সেম থেকে যাবে বা কনস্ট্যান্ট থেকে যাবে। অর্থাৎ আমি বাইরে থেকে বল প্রয়োগ করব, কোনো একটা বস্তুর প্রত্যেকটা কণার মধ্যে যে আন্তঃব্যবধান, অর্থাৎ ওদের মধ্যে যে ইন্টারমিডিয়েট যে ডিস্টেন্স, সেটা যেন সেম থেকে যায়, অর্থাৎ সেটা যেন একই থেকে যায়। এই রকম কোনো একটা বডিকে বলবো আমরা রিজিড বডি বা পারফেক্টলি রিজিড বডি, পূর্ণ দৃঢ় বস্তু। এই পূর্ণ দৃঢ় বস্তুর কিন্তু উদাহরণ আমরা বাস্তবে পাবো না, 100% পূর্ণ দৃঢ় বস্তু পাবো না। তবু আমরা ধরেছিলাম কোন কোন বস্তুকে না, আমরা হিরেকে ধরেছিলাম, ডায়মন্ড। অর্থাৎ এই ডায়মন্ডটা এতটাই সলিড যে ওর উপর সচরাচর ফোর্স দিলে ওর কোনো বিকৃতি হয় না, এটা আমরা ধরে নিয়েছিলাম, বা ওদের অণুর মধ্যে কোনো রকম কোনো সেপারেশন ঘটতে পারে না, পারফেক্টলি রিজিড বডি এটা। এরপর আমরা আরও দু একটা টার্ম জানবো যেগুলো আমরা এমনিতেই ইউজ করি, যে ব্রিটিল সাবস্টেন্স বা ব্রিটিল মেটেরিয়াল, যেমন ভঙ্গুর পদার্থ। ভঙ্গুর মানে হচ্ছে ভেঙে যাওয়া, বা ব্রিটিল মানে ভেঙে যাবে সহজে, এইরকম। তো ভেঙে যায় কেন? এই যেমন হাত ভাঙার গল্প বললাম, আবার হাতটা ফুলে যাওয়ারও গল্প বললাম। অর্থাৎ কিছু বস্তু আছে তার বিকৃতি ঘটবে কিন্তু সহজে ভাঙবে না। আমরা যেরকম অনেক সময় বলে থাকি যে সরু কঞ্চি কীরকম হয়, মানে কি বলবো, সে মচকাবে কিন্তু ভেঙে যাবে না, এরকম ব্যাপারটা। তাহলে এই ব্রিটিল মেটেরিয়াল ব্যাপারটা হলো যে এমন একটা পদার্থ, যে পদার্থে ইলাস্টিক লিমিট মানে স্থিতিস্থাপক সীমা, সেটা ক্রস করার পরেই তার এই ব্রিটিল প্রপার্টিটা চলে আসবে। অর্থাৎ তার ব্রেকিং লোড, অর্থাৎ সর্বোচ্চ যে ভার চাপালে সে ভেঙে যেতে পারে, সেই পজিশনটা চলে আসবে ইলাস্টিক লিমিট ক্রস করার একটু পরে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেল, তার একটু বেশি ফোর্স দিলেই ও কিন্তু ভেঙে যেতে পারে, ব্রেক করে যেতে পারে। সেই জন্য ব্রেকিং লোডের পয়েন্টটা থাকবে ইলাস্টিক লিমিটের খুব কাছাকাছি। এই ধরনের মেটেরিয়ালকে বলবো আমরা ব্রিটিল মেটেরিয়াল। আরেকবার বলছি ব্যাপারটা, যে সমস্ত পদার্থের স্থিতিস্থাপক সীমা ঠিক ক্রস করলো, তারপরেই তার ব্রেকিং পয়েন্টটা চলে আসবে, অর্থাৎ তার ভেঙে যাওয়ার যে বিন্দু, ভগ্ন বিন্দু আমরা বলতে পারি, সেই পয়েন্টটা চলে আসবে। যেমন ইলাস্টিক লিমিট কি ছিল? এমন একটা অবস্থা যে লিমিট পর্যন্ত বল দিলে ওর বিকৃতি ঘটবে, কিন্তু বল সরিয়ে নিলে আগের অবস্থা ফিরে পাবে। ঠিক তারপরেই যদি আমি ভগ্ন বিন্দু পেয়ে যাই, ওই বিন্দুতে আমরা যদি বল দিই, তাহলে কিন্তু বস্তুটা ভেঙে যায়। তাহলে ইলাস্টিক লিমিটের কিছুটা পরেই থাকবে এই ব্রেকিং পয়েন্ট। এই ধরনের পদার্থকে বলবো আমরা ভঙ্গুর পদার্থ, যেমন হলো কাঁচ বা গ্লাস। এরপর আমরা আসছি যেটা আপাতত লাস্ট, আমাদের যতগুলো আমরা ভাগ করেছি তার মধ্যে লাস্ট, সেটা হচ্ছে ডাকটিল মেটেরিয়াল বা প্রসার্যশীল বস্তু, বা ডাকটাইল বলে অনেকে উচ্চারণে। তো এই প্রসার্যশীল বস্তু, আচ্ছা এটা মানে ভঙ্গুর, আর এটাকে বলবো প্রসার্যশীল, অর্থাৎ প্রসারণশীলতা। এর ক্ষেত্রে কি হবে?
না, এর ক্ষেত্রে থাকবে যে আমি যখন ইলাস্টিক লিমিটটা পেরিয়ে যাচ্ছি তখন কি হবে, এর মধ্যে ডিফরমেশনটা হবে, সেই ডিফরমেশন রেঞ্জটা অনেকটা বেশি। অর্থাৎ দেখা যাবে যে এর ক্ষেত্রে ছিল ইলাস্টিক লিমিট ক্রস করার পরেই ব্রেকিং পয়েন্ট, এর ক্ষেত্রে থাকবে ইলাস্টিক লিমিট ক্রস করার অনেকটা দূরে ব্রেকিং পয়েন্ট, আর এই মাঝের অংশটাতে ওর ইনক্রিজিং রেট মানে বৃদ্ধির যে রেটটা বা হারটা এটা হবে অনেক অনেক বেশি। তাহলে কি হচ্ছে, সহজে এই পদার্থটা কিন্তু বা এই ম্যাটেরিয়ালটা কিন্তু প্রসারিত হতে পারে। এটাকেই বলবো আমরা ডাকটিল ম্যাটেরিয়াল বা প্রসার্যশীল বস্তু। এটাই হলো মানে এই যে পদার্থগুলো আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু আমাদের ইলাস্টিক প্রপার্টি জানতে গেলে এগুলো খুব লাগবে। এরপর আমরা যেটা আসছি যে প্রত্যেকটা বডির ক্ষেত্রে এই ইলাস্টিক প্রপার্টি জানতে গেলে আর যে দুটো আমাদের রাশি খুব ইম্পর্ট্যান্ট, সেই দুটো কোয়ান্টিটি বা রাশিকে আমরা আলাদা করে পড়বো এবং অবশ্যই এই চ্যাপ্টারের জন্য এবং এর পরবর্তী অংশের জন্য আমাদের ব্যাখ্যার ক্ষেত্রে খুব কাজে লাগবে। সেই দুটো টার্ম একসঙ্গে পড়তে হয়, একটা হলো স্ট্রেন আর একটা হলো স্ট্রেস। স্ট্রেনের বাংলা হচ্ছে বিকৃতি আর স্ট্রেসের বাংলা হলো পীড়ন। তো এবার আমরা আসছি মূল আলোচনাতে, অর্থাৎ ইলাস্টিসিটির আমরা প্রাথমিক যে অংশটা আলোচনা করলাম বিভিন্ন ধরনের মেটেরিয়াল বা এইসব কিছু, এই স্ট্রেন আর স্ট্রেসের উপর ডিপেন্ড করে ইলাস্টিক প্রপার্টিটা অনেকটাই আমরা হিসাব করতে পারবো। এবার এটা কি, প্রথমে আসছে বিকৃতিতে। এই বিকৃতি টার্মটা আমি অনেকক্ষণ আগে থেকেই বলছি, যেটাকে এতক্ষণ বলে গেছি ডিফরমেশন, অর্থাৎ কোনো একটা বডি যে শেপে ছিল সেই শেপের চেঞ্জ, এটাকেই বলবো আমরা স্ট্রেন। তাহলে আমি একটা বলতেই পারি যে এরকম যদি একটা বডি থাকে, অর্থাৎ একটা সরু তার ছিল এবি, এর উপর ফোর্স দিলাম, ফোর্স দিয়ে কী করলাম, ওকে একটু লম্বা করে দিলাম, তাহলে এই যে এতটা, এটা একটা ইনক্রিজ হলো ডেল্টায়, এটাকে যদি এল বলি তাহলে এটা একটা স্মল চেঞ্জ, এই যে ইনক্রিজ, এটাকেই বলবো ডিফরমেশন বা এটাকেই বলবো স্ট্রেন, বিকৃতি ঘটলো। কিন্তু হিসাবটা হবে অন্যরকম। হিসাবটা কীরকম হবে, যতটা চেঞ্জ হলো বাই আসলটা, যতটা চেঞ্জ হলো বাই আসলটা। এটা একটু মানে এইরকম কেন হিসাবটা করা হয় একটু বলি, একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবে। যে একজনকে আমি ব্যবসা করতে দিলাম 1000 টাকা, যাকে দিয়েছি সে ব্যবসা করার পর আমাকে ফিরিয়ে দিচ্ছে 1100 টাকা। আরেকজনকে আমি ব্যবসা করতে দিয়েছিলাম 5000 টাকা, ব্যবসা করে ফিরিয়ে দিচ্ছে 5200 টাকা। হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রথমজন আমাকে 100 টাকা এক্সট্রা দিয়েছে, দ্বিতীয়জন 200 টাকা এক্সট্রা দিয়েছে। তাহলে স্বাভাবিক মনে হতেই পারে যে দ্বিতীয়জন ভালো ব্যবসা করেছে, কিন্তু না, প্রথমজনের ব্যবসার রেটটা অনেকটা ভালো, কারণ প্রথমজন 1000 টাকায় 100 টাকা রিটার্ন দিয়েছে এক্সট্রা, সেখানে দ্বিতীয়জনকে আমি 5000 টাকা দিয়েছিলাম, ওর 500 টাকা রিটার্ন দেওয়া উচিত ছিল, তার জায়গায় 200 টাকা। তাহলে এই যে রেটটা বুঝবো কি করে, না কত টাকা দিয়েছিলাম তার রেসপেক্টে হিসাব করে। ঠিক সেই রকম এখানেও আমাদের আসল দৈর্ঘ্য কতটা ছিল তার রেসপেক্টে কতটা বাড়লো, এই আনুপাতিক ভ্যালু দ্বারা স্ট্রেনকে পরিমাপ করা হয়। অর্থাৎ বিকৃতি অন্য কিছু নয়, কোনো একটা বডির যা শেপ ছিল সেই শেপ চেঞ্জ হয়ে গেছে, এটাকেই বলবো তার বিকৃতি। হিসাব হবে কীরকম, ইনক্রিজ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, ইনক্রিজিং ইন ভলিউম বাই প্রাথমিক ভলিউম মানে ইনিশিয়াল ভলিউম, মানে কি আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন। এই জন্য আমরা এক কথায় বলবো ইনক্রিজ ইন ডাইমেনশন বাই ইনিশিয়াল ডাইমেনশন, অর্থাৎ মাত্রার বৃদ্ধি বাই প্রাথমিক মাত্রা। এই অনুপাত দিয়ে কিন্তু আমরা স্ট্রেন বা বিকৃতির পরিমাপ হিসাব করব। তাহলে বিকৃতি যদি হয় অনুপাত, তাহলে বিকৃতির রাশিমালাটা আমি একটু লিখি, ডেফিনেশনটা বইতেও পাবে। মানে যে কোনো বস্তুর তার পূর্বের আকারের বা আকৃতির বা আয়তনের পরিবর্তন হলে তাকেই বলবো বিকৃতি। কিন্তু হিসাবটা হবে কীরকম, মাত্রার পরিবর্তন বাই প্রাথমিক মাত্রা। তো এই জন্য এর একক নেই, তাহলে ইউনিট লেস, একক নেই, তাহলে একক নেই মানে কি মাত্রা নেই, তাহলে ডাইমেনশনলেস।
তাহলে দেখো আরেকটা আমরা কোয়ান্টিটি পেয়ে গেলাম, ইউনিটলেস, ডাইমেনশনলেস, এইরকম যে কোয়ান্টিটি, তার মধ্যে কিন্তু বিকৃতি চলে আসবে, কারণ দুটোই সমজাতীয় রাশি, যাদের অনুপাত করে দিলে এককটা একদম কাটাকাটি হয়ে এককবিহীন বা এককহীন এবং মাত্রাহীন রাশিতে পরিণত হচ্ছে। এবার আমরা আসছি স্ট্রেস। এই স্ট্রেস বুঝতে গেলে আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি তোমাদেরকে অনেকটা করে পড়া দিলাম, অর্থাৎ আমি আজকে, ধরো আমি এগুলো সব ইমাজিন করতে বলছি কিন্তু সত্যি সত্যি নয়, আমি তোমাদেরকে অনেকটা পড়া দিলাম, যে ধরলাম যে এক টানা 2 ঘন্টার একটা ক্লাস দিয়ে দিয়েছি, কি 3 ঘন্টার ক্লাস দিয়ে দিয়েছি, দিয়ে বললাম যে কালকে আমাকে পড়া দিতে হবে। তুমি কি করলে? এই যে পড়াটা দিলাম, এই যে হিউজ অ্যামাউন্টের পড়া, এটা কিন্তু তোমার উপর একটা প্রেসার দিয়ে দিলাম আমি। তুমি এবার বাড়িতে বসে ভাবছো যে এতটা পড়া আমি কি করে করব, আমার পক্ষে এতটা করা সম্ভব নয়। এই রকম ভাবতে 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 তোমার মধ্যে একটা চিন্তা ভাবনার মাত্রাটাকে বাড়িয়ে ফেলছো। তখন ঘটনাটা কি ঘটছে? আমি যে তোমার উপর এতটা পড়া চাপিয়ে দিলাম, তার ফলে তোমার মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে ভেতরে ভেতরে, যে আমার পক্ষে এত পড়া করা সম্ভব নয়, আমি কি করে করব, আমি তো স্যারকে বলতে পারবো না এতটা পড়া, তাহলে মনে হয় আমার আর এইসব পড়াশোনার কোনো দাম নেই, এই করার দাম নেই। তো তুমি কি করলে? রাত্রে কিছু একটা খেয়ে টেয়ে সুইসাইড করে ফেললে। তাহলে অ্যাকচুয়ালি এইরকম ঘটনা ঘটছে। অর্থাৎ ঘটনাটা কীরকম, যে তার উপর বাইরের প্রেসার আছে, সে সেই প্রেসারটাকে না নিতে পেরে ভেতরে ভেতরে একটা রিয়াকশান তৈরি করছে। সেই রিয়াকশানটা এই স্ট্রেস আকারে ধরা পড়ছে, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ না, তার ফলে কোনো একটা অঘটন ঘটে যাচ্ছে। মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, মানে বাস্তবে আবার যেন না হয়, এটা কিন্তু মনে রাখবে তোমরা। অর্থাৎ স্ট্রেস এবং প্রেসার দুটো সেম জিনিস। প্রেসারের হিসাব আমরা কি করি? প্রেসার মানে চাপ, এটা চাপ। এটা মানে কি? আমরা ছোটবেলা থেকেই জানি যে বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন এই যে প্রযুক্ত বলটা আমি দিলাম বা বাইরের যে বলটা আমি প্রয়োগ করলাম, এই বলের জন্য তো ওর মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে, তো সেটাকে বলবো রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। তো প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, এটাকে আমরা বলবো স্ট্রেস বা পীড়ন। অর্থাৎ বাইরে থেকে যে বলটা দিলাম সেই বল বাই ক্ষেত্রফল, এটাকে বলবো চাপ বা প্রেসার। ওই বলের জন্য ওই বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া বল তৈরি হলো প্রতি একক ক্ষেত্রফলে, সেই প্রতিক্রিয়া বলকে বলবো আমরা পীড়ন বা স্ট্রেস। অর্থাৎ চাপটা বাইরের বল, এটা দেখা যায়। আমরা বাইরে থেকে কোনো বস্তুর উপর চাপ দিলে সেটা আমরা বুঝতে পারি যে ওর উপর কতটা প্রেসার পড়ছে, কিন্তু সেই প্রেসারের ফলে ওর মধ্যে কতটা স্ট্রেস তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেই জন্য হিসাব করার সময় এই যে স্ট্রেস বা পীড়ন যখন আমি হিসাব করব, তখন আমরা প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল লিখলাম, কিন্তু এই প্রতিক্রিয়া বল হিসাব করার মতো আমার ক্ষমতা নেই। কারণ কোনো একটা, আমি তো এগুলো সব বস্তুর ক্ষেত্রে বলছি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি বা তোমাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, ইলাস্টিক প্রপার্টি। তাহলে সেই বস্তুকে আমি কতটা ফোর্স দিলাম, তার মধ্যে কতটা প্রতিক্রিয়া বল হলো, সেই প্রতিক্রিয়া বলের পরিমাপ আমাদের পক্ষে হিসাব করা সম্ভব নয়। অর্থাৎ আমরা বাহ্যিক বলটাকে হিসাব করতে পারি, অ্যাপ্লাইড ফোর্সটাকে হিসাব করতে পারবো, ওর মধ্যে কতটা রিয়াকশান ফোর্স তৈরি হচ্ছে সেটা আমরা বুঝবো কী করে? এই রিয়াকশান ফোর্স হিসাব করা সম্ভব নয় বলে এই প্রতিক্রিয়া বলকেই আবার প্রযুক্ত বল লিখে দেওয়া হয়। কারণ আমরা জানি নিউটনের থার্ড ল অনুযায়ী যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে এটা কিন্তু অনলি ফর হিসাবের জন্য। প্রতিক্রিয়া বল ইজিক্যাল টু প্রযুক্ত বল, এটা কিন্তু পরিমাপের জন্য। লিখে দিচ্ছি একটু, পরিমাপের জন্য। অর্থাৎ আমরা যদি প্রেসারের ডেফিনেশন দিই অ্যাপ্লাইড ফোর্স বাই এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, তাহলে স্ট্রেস হবে রিয়াকশন ফোর্স বাই এরিয়া।
কিন্তু এই রিয়াকশান ফোর্স আমার পক্ষে ক্যালকুলেট করা সম্ভব নয়, এই জন্য রিয়াকশান ফোর্সকে আমরা অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান করে দিলাম। সেই জন্য অ্যাপ্লাইড ফোর্স বাই এরিয়া এটাকেই বলবো স্ট্রেস, হিসাব করার জন্য। কিন্তু ডেফিনেশনে আমরা বলবো when an applied force is applied on a body by elastic body, then the reaction force will be produced inside that body. This reaction force per unit area is known as stress. অর্থাৎ কোনো একটা বস্তুর উপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করছি, ওই বস্তুর মধ্যে একটা বিকৃতি সৃষ্টি হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, সেই বিকৃতির দরুন ওর মধ্যে একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে। এই প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে যা হবে তাকেই বলবো আমরা পীড়ন। কিন্তু হিসাবের জন্য আমরা প্রতিক্রিয়া বলের জায়গায় কি বসাচ্ছি? প্রযুক্ত বল। তাহলে এই হলো আমাদের পীড়ন বা স্ট্রেস। এবার আমি বলছি যে তাহলে স্ট্রেস কখন তৈরি হলো? না, যখন আমি ওর বিকৃতি সৃষ্টি করার জন্য চেষ্টা করলাম, অর্থাৎ যখন আমি তোমাদেরকে অনেকটা পরিমাণ পড়া দিলাম তখনই তোমার মধ্যে স্ট্রেস তৈরি হবে, নাহলে কিন্তু নয়। তার মানে পীড়ন এবং বিকৃতির মধ্যে বিকৃতি আসবে আগে, অর্থাৎ স্ট্রেন আগে, তারপর স্ট্রেস। তাহলে আমি যদি এখানে এইরকম একটা লিখি যে আগে আমি অ্যাপ্লাইড ফোর্স দিলাম মানে প্রযুক্ত বল, অ্যাপ্লাইড ফোর্স মানে প্রযুক্ত বল, তখন ওর মধ্যে বিকৃতি তৈরি হলো মানে স্ট্রেন, তখন ওর মধ্যে স্ট্রেন তৈরি হবে বা স্ট্রেন তৈরি হওয়ার জন্য একটা প্রবণতা দেখা যাবে, তখন ওর মধ্যে প্রতিক্রিয়া বল একটা তৈরি হবে মানে রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল তৈরি হবে। ঠিক একইভাবে প্রযুক্ত বল বাই এরিয়া মানে অ্যাপ্লাইড ফোর্স বাই এরিয়া মানে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটাই হয়ে যাবে কি? প্রেসার। তাহলে এদিকে কি হবে? রিয়াকশন ফোর্স বাই এরিয়া, মানে এগুলোকে সবই এরিয়াতে ভাগ করে দিচ্ছি এমনি। তাহলে এটা তখন নাম হয়ে গেল স্ট্রেস। অর্থাৎ প্রেসার যখন আমি দেব তখনই ওর মধ্যে স্ট্রেন বা বিকৃতি দেখা দেবে, স্ট্রেন বা বিকৃতি দেখা দিলে ওর মধ্যে স্ট্রেস তৈরি হবে। তাহলে প্রেসার থেকে স্ট্রেস কনভার্সনে থাকছে স্ট্রেন। তাহলে আমি যদি বলি যে প্রেসার এবং স্ট্রেনের মধ্যে কে আগে, তখন অ্যান্সার প্রেসার আগে। কিন্তু স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে কে আগে, তখন অ্যান্সার হচ্ছে স্ট্রেন আগে। অর্থাৎ চাপ, বিকৃতি এবং পীড়ন, এই তিনটের মধ্যে এই রিলেশন হবে। এবার আমরা আসছি কতগুলো টার্ম। একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, আর একটা শেয়ারিং বা ট্যানজেনশিয়াল স্ট্রেস। এটা কীরকম? এইরকম একটা বডি ধরলাম, এরকম একটা বডি রাখা আছে, তো এই দিকে আমরা ফোর্সগুলো দিচ্ছি, তখন কি হবে? রিয়াকশন ফোর্স এই দিকে, অর্থাৎ প্লেনের সঙ্গে নর্মালি। তাহলে স্ট্রেস অ্যাক্টস নর্মাল টু দ্য প্লেন, এটাকেই কি বলবো? নর্মাল স্ট্রেস। এটাকে বলবো নর্মাল স্ট্রেস। আর আমি যদি এই দিকে ফোর্স দিতাম ট্যানজেনশিয়ালি, মানে এই প্লেনের সঙ্গে স্পর্শকীয়, ছুঁয়ে চলে যাবে, তাহলে লম্বভাবে দিলে আমরা বলবো অভিলম্ব পীড়ন, স্ট্রেস মানে পীড়ন। যদি আমরা ছুঁয়ে চলে যাই, এরকম ফোর্স দিই, অর্থাৎ এমন ফোর্স দেবো যেটা ওই তলের সঙ্গে স্পর্শকীয়ভাবে চলে যাবে, তখন স্ট্রেস অ্যাক্টস ট্যানজেনশিয়ালি, স্পর্শকীয়ভাবে টু দি প্লেন। এটাকে তখন বলবো আমরা শিয়ারিং অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। শেয়ারিং নামটা আমরা একটু পরে জানবো নেক্সট ক্লাসে, যে শেয়ারিং এর অর্থটা হচ্ছে কৃন্তন। কৃন্তন মানে কি? আমরাই যখন ট্যানজেনশিয়ালি ফোর্স দেব তখন আমরা নেক্সট দিন দেখবো যে এর কোনো ভলিউমের চেঞ্জ হচ্ছে না, শুধু শেপটার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে এই স্ট্রেসের নাম হয়ে যায় ট্যানজেনশিয়াল স্ট্রেস বা শিয়ারিং স্ট্রেস। অর্থাৎ কৃন্তন পীড়ন বা স্পর্শকীয় পীড়ন বাংলাটা,
শিয়ারিং মানে হচ্ছে কৃন্তন, SHEARING, শিয়ারিং মানে হচ্ছে কৃন্তন। এই টার্মটা আমরা পরের দিন ডিটেলসে পড়ব। এরপর আসছে, যদি আমরা দেখি যে কোনো একটা বডির লেন্থ বা ভলিউম ইনক্রিজ হচ্ছে, তখন আমরা সেই স্ট্রেসটাকে বলবো, মানে অ্যাপ্লাইড ফোর্স একটা দিলাম কোনো একটা বডির ওপর, তার লেন্থের ইনক্রিজ হচ্ছে বা ভলিউমের ইনক্রিজ হচ্ছে, তখন ওর মধ্যে যে রিয়াকশন ফোর্স পার ইউনিট এরিয়া, মানে যে স্ট্রেস তৈরি হচ্ছে, সেই স্ট্রেসটাকে বলবো আমরা কি বলবো, টেনসিল স্ট্রেস। এটাকে বলে আমরা বলবো যে প্রসার্য পীড়ন বা প্রসারণ পীড়ন, এরকম আমরা টার্মটা বলবো। তাহলে এর ক্ষেত্রে কি হবে, লেন্থ আর ভলিউম এগুলো সব ইনক্রিজ করবে, মানে বৃদ্ধি পায়। আর যদি লেন্থ এগুলো ডিক্রিজ করে যায়, তখন বলবো কি সংকোচন পীড়ন। তাহলে আগেরটা যদি আমরা বলি প্রসারণ পীড়ন, এটাকে বলবো সংকোচন পীড়ন, তখন হচ্ছে কম্প্রেশনাল স্ট্রেস, টেনসিল স্ট্রেস, আর এটাকে বলবো কম্প্রেশনাল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস, এটাও বলতে পারি। অর্থাৎ নামের মধ্যে বোঝা যাচ্ছে এটা সংকোচন, এটা প্রসারণ পীড়ন। এটা কখন, যখন তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাচ্ছে বা তার ভলিউমটা ছোট হয়ে যাচ্ছে। এবার আমরা আসছি ব্রেকিং লোড বা ব্রেকিং স্ট্রেস। আমরা এটা আগেও আলোচনা করেছি, অনেকবারই আলোচনা করলাম, যে ধরছি যে এইরকম, যে আমার যা হাত, এই হাতটাকে যদি কেউ ভাঙতে চায় বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে তাকে যতটা ফোর্স দিতে হবে, যদি বলি একজন খেলোয়াড় বা বডি বিল্ডারের হাত ভাঙতে হবে, তাহলে তাকে আরও বেশি ফোর্স দিতে হবে। আবার যদি বলি যে একটা ছোট ছেলে সবেমাত্র হাঁটতে শিখেছে, তার হাতটা ভাঙতে হবে, তাহলে অনেক কম ফোর্স দিলেই হবে। অর্থাৎ প্রত্যেকটা বডির ক্ষেত্রে বা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে একটা সার্টেন লিমিট থাকবে, যে লিমিটের মানে ফোর্সের যে লিমিটটা ক্রস করে গেলে তার হাতটা ভেঙে যাবে বা তার মধ্যে একটা ব্রেকিং ব্যাপারটা আসবে, ভেঙে যাওয়ার একটা ঘটনা ঘটবে। তো যে ফোর্স দিলে ভেঙে যাচ্ছে বা কোনো একটা বস্তুর ভগ্ন বিন্দুতে আমি চলে যাব, সেই বলটার নাম বা সেই ফোর্সটার নাম বা সেই লোডটার নাম হয়ে যাবে ব্রেকিং লোড, যেটাকে আমরা বলবো অসহ ভার। অর্থাৎ বাইরে থেকে যে বল প্রয়োগ করলে কোনো বস্তুর, বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো বস্তুর তার স্থিতিস্থাপক সীমা ক্রস করে গেল, তারপর কি ছিল, অসহ ভারের বিন্দু বা অসহ বিন্দু ছিল, যেটা ব্রেকিং পয়েন্ট বলছিলাম। তাহলে সেই বিন্দুতে চলে যাচ্ছে, অর্থাৎ বস্তুটার মধ্যে একটা ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ তার স্থিতিস্থাপকতা ধর্ম শেষ এবং তার সহ্য ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে, বস্তুটি এবার ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। তখন তুমি যে বল দেবে বা যে ভার দেবে তার নাম অসহ ভার, অসহ ভার। আর এই অসহ ভার দিলে তার মধ্যে যে পীড়ন সৃষ্টি হলো বা যে স্ট্রেস তৈরি হলো, তার নাম হলো ব্রেকিং স্ট্রেস বা অসহ পীড়ন। অর্থাৎ অসহ ভার, যে বল দিলে বস্তুটি ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, আর ওই বল দেওয়াকালীন বা ওই বল চলাকালীন ওই বস্তুর মধ্যে যে পীড়ন সৃষ্টি হবে, যে স্ট্রেস তৈরি হবে, তাকে বলবো অসহ পীড়ন বা ব্রেকিং স্ট্রেস। এরপর আসছে হুকস ল। এই হুকের সূত্র কিন্তু পুরোপুরি আমাদের ইলাস্টিক লিমিটের মধ্যে কাজ করবে, সেই জন্য স্টেটমেন্টেই বলে দিই, একদম ইম্পর্টেন্ট যে কথাটা আমাকে বলতে হবে হুকস লতে, যে পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, খুব ইম্পর্টেন্ট কথা এটা, উইথিন ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে উইথিন দি ইলাস্টিক লিমিট পীড়ন বিকৃতির সমানুপাতিক।
এইটা যদি বলি তাহলে আমরা এটাই লিখতে পারবো যে পীড়ন বাই বিকৃতি ইজ ইকাল টু ধ্রুবক। এই ধ্রুবকের নাম স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো কি মডিউলাস অফ ইলাস্টিসিটি। মডিউলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক বলছি আমরা কোনটাকে, এই পীড়ন বাই বিকৃতি এই ব্যাপারটাকে, এই ধ্রুবকটাকে। তো এবার আমরা যেটা আসছি যে আমরা আজকে যেটা আলোচনা করলাম যে ওই স্ট্রেন, যেটা লংগিটিউডিনাল স্ট্রেন, ভলিউম স্ট্রেন আর শিয়ারিং স্ট্রেন, এর ভাগগুলো আমরা একটু বলে দিচ্ছি আজকে। কীরকম? স্ট্রেনের যে ভাগগুলো, আমরা স্ট্রেসের ভাগটা পড়লাম, এবার স্ট্রেনের ভাগ। যদি কোনো ওয়ান স্ট্রেন ভাগটাকে করে নিই, এর তিনটে। 1 নম্বরে আসছি আমরা লংগিটিউডিনাল, যেটা আগে আলোচনা করেছি। কীরকম? এইটা ধরলাম এল লেন্থ ছিল, ফোর্স দেওয়ার ফলে তার মধ্যে ইনক্রিজ হয়েছে এখান থেকে এতটা, ডেল্টা এল। তাহলে ডেল্টা এল বাই এল, এটাকেই বলবো লংগিটিউডিনাল স্ট্রেন। এইরকম একটা ভলিউম ছিল, ইনক্রিজ করে এতটা হয়ে গেছে, তাহলে এই পুরোটাকে বলছি ভি, আর টোটাল ভলিউমটাকে বলছি ভি প্লাস ডেল ভি। তাহলে এক্ষেত্রে কি হবে? ডেল্টা ভি বাই ভি মানে চেঞ্জ ইন ভলিউম, মানে আয়তনের পরিবর্তন, বাই প্রাথমিক আয়তন, ইনিশিয়াল ভলিউম। তাহলে এটাকে বলছিলাম আমরা চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ। এটা একটু লিখে দিই, চেঞ্জ ইন লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। এটাকে বলবো আমরা লংগিটিউডিনাল স্ট্রেন মানে অনুদৈর্ঘ্য বিকৃতি। আর এটাকে বলবো চেঞ্জ ইন ভলিউম, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, এটাকে বলবো ভলিউম স্ট্রেন বা আয়তন বিকৃতি। আর একটা আমরা দেখব, এটা হচ্ছে 2 নম্বর হলো। আর একটা যেটা বাকি থাকলো আমাদের 3 নম্বর, সেটা আচ্ছা, এটা হচ্ছে ভলিউম স্ট্রেন। এবার আসছে 3 নম্বর, শিয়ারিং স্ট্রেন। এটা কীরকম? যে কোনো একটা 3D অবজেক্ট যদি এই রকম দেখতে হয়, এই রকম, আমি এই ট্যানজেন্সিয়ালি ফোর্স দিলাম, যেটাকে আমি একটু আগে বলছিলাম শিয়ারিং স্ট্রেস। এই ফোর্সটা যখনই দিলাম তখন এই এ পয়েন্টটা এখানে চলে আসবে, এ ড্যাস্ট, আর বি পয়েন্টটা চলে আসবে এখানে, বি ড্যাস্ট। তাহলে এই আর এই, এখানে একটা থিটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এই এ ড্যাস্ট, এই যে চেঞ্জ, তাহলে শিফট অফ দি পয়েন্ট অফ ফোর্স, মানে যে বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই হয়েছে তার শিফট বাই অরিজিনাল লেন্থ এপি, অরিজিনাল লেন্থ, এটাকে বলা হয় ট্যান থিটা। আবার এটাকে থিটা ধরা হয় হোয়েন থিটা ইজ ভেরি স্মল, তখন ট্যান থিটা হয়ে যায় থিটা। এই এ ড্যাস্ট বাই এপি, এটাকেই বলবো, এই থিটাটাকেই বলবো শিয়ারিং স্ট্রেন। তাহলে 3 ধরনের স্ট্রেন হলো, একটা লংগিটিউডিনাল, একটা ভলিউম আর একটা শিয়ারিং। এই 3টে স্ট্রেন আমরা ডিটেলসে পড়লাম।
পরের দিন আমরা 3 ধরনের মডুলাস অফ রিজিডিটি পাবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্ত থাকলো। শিয়ারিং স্ট্রেন, যার বাংলা হচ্ছে কৃন্তন বিকৃতি। তাহলে 3টে বিকৃতি পেলাম, একটা অনুদৈর্ঘ্য বিকৃতি লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তারপরে একটা আয়তন বিকৃতি ভলিউম স্ট্রেন, লাস্ট পেলাম শিয়ারিং স্ট্রেন বা কৃন্তন বিকৃতি। এই পর্যন্ত আজকের ক্লাস থাকলো। তোমরা এই পর্যন্ত যে কোনো একটা টেক্সট বই ফলো করে পড়ো। যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করবে অথবা কমেন্ট করতে পারো। আর প্রতিদিনের মতো একইভাবে বলছি, যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে একটু লাইক বা কমেন্ট করো। আর অবশ্যই যে সমস্ত বন্ধুবান্ধব এখনও আমার চ্যানেলটা পায়নি তাদেরকে আমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিও তোমরা। আর নিজেরাও সাবস্ক্রাইব করো প্রত্যেকে, এবং তার সঙ্গে বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাবে। আপাতত 9, 10, 11, 12, 9, 10টা একটু বন্ধ রেখেছি, ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়েছি, কিন্তু 11, 12 কন্টিনিউ চলছে। প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম থেকে আপডেট রয়েছে। তোমরাও কিন্তু একটু ভালো করে বাড়িতে বসে পড়াশোনা করো, এইগুলো বই থেকে পড়বে, ভালো থাকবে। পরের ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত।